শুভ সকাল দর্শক, নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতো নানান রকমের আয়োজন নিয়ে সকালে বাংলাদেশে আমরা দুজন হাজির। বলতে চাই আজকে কিন্তু বিশ্ব তামাক মুক্ত দিবস, তাই আজকে একটা দিন হতে পারে যে দিনটা নিয়ে আপনারা অনেক দিন ধরে ভাবছেন যে তামাককে বর্জন করবেন। এই দিন এই দিনের জন্যই কিন্তু অনেকেই তামাক ছেড়ে দিয়েছে। টিনা, আমি ফেসবুকে দেখেছি কয়েকজনের স্ট্যাটাস যে আগামীকালকে বিশ্ব তামাক মুক্ত দিবস, আগামীকালকেই তামাক ছেড়ে দেব। তাই আমরা সবাই তামাক মুক্ত হব এই প্রত্যাশায় আজকে সকালে বাংলাদেশ শুরু করছি। facebook.com/সকালে বাংলাদেশ এবং সাথে থাকছি আজমির হাসান কনক, সাথে থাকছি চিনানন্দীও। 1 ঘন্টা ধরেই থাকছি আমরা এবং অনেক অনেক আয়োজনও থাকছে আপনাদের জন্য। আর আজমির যেটা বললো একেবারেই একমত, কিন্তু তার সাথে একটুখানি যোগ করি। অনেকে ভাবছেন শুধুমাত্র আজকে দিনটার জন্য তামাক ছাড়বেন, একদিনের জন্য তামাক ছেড়ে কিন্তু আসলে কিছু হবে না। এই দিবসগুলো বছরে একবার আসে ঠিকই আমাদেরকে একটুখানি রিমাইন্ডার দিতে যে এটা আমার ছেড়ে দেওয়া উচিত, কারণ এটা একটা বদভ্যাসের অংশ। এটা একটা বদভ্যাসের অংশ নয়, এটা একটা কমপ্লিট বদভ্যাস। কিন্তু যারা ভাবছি ছাড়ছি করেও ছাড়া হচ্ছে না, আজকে দিনটা বেছে নিতে পারেন ছাড়ার জন্য। তবে সেটা পার্মানেন্টলি, টেম্পোরারিলি নয়, শুধুমাত্র একটা দিনের জন্য নয়। যাই হোক, আনুষ্ঠানিকভাবে তো শুরু হয়েই গেল আমাদের এই সকালের বাংলাদেশ। আর যেহেতু কাজের দিন, কর্মব্যস্ত দিন, আপনাদের বেরোতেও হবে, তাড়াহুড়োও রয়েছে, তাই আমাদের সাথেও রয়েছেন আমরা জানি যারা যারা রয়েছেন। আওয়াজও দিতে পারেন, অ্যাড্রেসটা আজমির একবার বলেও দিল, আমি আরেকবার আওড়ে দিচ্ছি। facebook.com/সকালের বাংলাদেশ। এবং কাজের কথা যখন বললাম, কাজ শেষ করে রিফ্রেশমেন্টের জন্য, রিক্রিয়েশনের জন্য কোথায় কোথায় ঘুরে আসতে পারবেন, কয়েকটা আয়োজনের খবর আমি আর আজমির জানিয়ে দিচ্ছি। যেমন যারা ঢাকায় রয়েছেন, অনেকগুলো আয়োজন রয়েছে। আজকে বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ অডিটোরিয়ামে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মাদকদ্রব্য ও নেশা বিরোধ সংস্থা মানুষের আয়োজনে তামাক মুক্ত বাংলাদেশ চাই শীর্ষক সেমিনার, সেখানে চলে যেতে পারে। চমৎকার আয়োজনের পরে আরেকবার জানাচ্ছি ঢাকার একটি আয়োজনের খবরই জানাচ্ছি। আজ সকাল 10:30টায় ইডেন মহিলা কলেজ অডিটোরিয়ামে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই দর্শক আপনাদেরকে। আজ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 5 দিন ব্যাপী 10ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং ডিজিটেক এক্সপো। মেলায় 10টি দেশ থেকে প্রায় 100টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই মেলাটি এবং চলবে 4 জুন পর্যন্ত। বন্দর নগরীর দিকে চলে যাই, চট্টগ্রামের একটি আয়োজনের খবর। আজ সকাল 9টায় চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে শুরু হচ্ছে 2 দিনব্যাপী ডেভেলপমেন্ট অফ আন্ডার হেলথ কন্ট্রোল প্রোগ্রাম ইন ডেয়ারি কাউস ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা। ভারত, ভুটান, মিয়ানমার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সুইডেন, নেদারল্যান্ড, ফ্রান্স, কেনিয়া এবং বাংলাদেশের বিশেষজ্ঞ গবেষকগণ এই কর্মশালায় অংশগ্রহণ করবেন। এবার ঢাকা না, এবার চলে যাব রাজশাহীতে। রাজশাহীতে যে আয়োজনগুলো থাকছে, রাজশাহীতে জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে এবং জেলা কাবাডি সমিতির উদ্যোগে চলছে রাজশাহী প্রথম বিভাগ কাবাডি লীগ। এবং এই কাবাডি লিগে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অ্যাফিলিয়েটেড ক্লাবগুলো অংশগ্রহণ করছে। আরেকটি বিভাগীয় শহর বরিশাল, আমার শহর বরিশালের একটি আয়োজনের খবর জানাচ্ছি। বেশ কদিন পরে একটা আয়োজন পেলাম বরিশালের। বরিশাল নগরীর বান্দ রোডে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ক্রিকেট স্টেডিয়ামে চলছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ T20 ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট 10টি দল অংশগ্রহণ করছে এবং যারাই অংশগ্রহণ করেছে প্রত্যেকের জন্য শুভকামনা থাকলেও মে দ্য বেস্ট টিম উইন। এবারে জানাবো আরও একটি আয়োজন এবং সেটি হচ্ছে চাঁদপুরের আয়োজন। চাঁদপুরের ফুটবলকে নিয়ে এবারকার আয়োজন। চাঁদপুর ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার 8টি উপজেলা নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে 8টি উপজেলা। গ্রুপ এতে রয়েছে ফরিদগঞ্জ, কচুয়া, হাজীগঞ্জ, মতলব উত্তর এবং বিতে রয়েছে চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা। অনেক শুভকামনা রইল যারা যারা অংশগ্রহণ করছেন এবং আপনাদেরকে আবারও অনুরোধ করব যে প্রতিদিনের মতো করে যে দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন আন্তরিকতার সাথে, সেভাবে আমাদেরকে আরও এই দায়িত্বটা কন্টিনিউ রাখুন আপনার কাছে, আপনার কাঁধে। আমাদেরকে প্রতিদিন এভাবে জানিয়ে দিন যেন আমরা সেই আয়োজনগুলোর খবর সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারি।
একেবারেই তাই, একটুখানি আরও একবার অ্যাড্রেসটা বলে দিই যারা এক্ষুনি আমাদের সাথে যুক্ত হলেন। facebook.com/সকালের বাংলাদেশ, এখানে ইনবক্স করতে হবে আপনার এলাকার আয়োজনের খবর, বিশেষ করে কোনো ঐতিহ্যবাহী আয়োজন যদি থাকে যেটা ওই পার্টিকুলার এরিয়াতেই বিশেষ, অন্য কোথাও হয় না, এটা আমরা জানাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো, গর্ববোধও করবো, কারণ আমাদের দেশের ঐতিহ্যের ব্যাপার। এবার আমরা দৈনিকগুলোর শিরোনাম কয়েকটা করে জানিয়ে দিচ্ছি। আজমির শুরুটা করছে। শুরুটা তবে প্রথম আলো থেকে দিয়ে এবং প্রথম আলোর প্রধান শিরোনাম জানাচ্ছি দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এত প্রাণহানির দায় কার? এছাড়া বিশেষ শিরোনাম হিসেবে দেখতে পাচ্ছি বিনিয়োগ স্থবির, বাড়ছে ব্যবসা করার খরচ, বাজেট 2016-17, নৌবাহিনীতে প্রথমবারের মতো নারী নাবিক। এছাড়া দেখতে পাচ্ছি প্রাণ গেল আরও 3 জনের, সিলেটে সংখ্যালঘুদের উপর হামলা, সহিংসতায় এ পর্যন্ত নিহত 99 জন। কারণ ছাড়াই দাম বাড়ছে চিনি ও ছোলার। শেষ পাতায় চলে যাই, সেখানে যেটি রয়েছে সেটি হচ্ছে ছোট নদীর বড় দুঃখ। এটা একটু পড়তে পারেন একটু সময় নিয়ে। কিনা যুগান্তর এ পর্যায়ে আমার হাতে রয়েছে এবং শুরুতেই যুগান্তর যেটি লিড করেছে, প্রধান শিরোনাম যুগান্তরের সেটি হচ্ছে রিজার্ভ চুরি তদন্ত রিপোর্ট নিয়ে। যুগান্তর শিরোনামে বলছে ব্যাংকের 6 কর্মকর্তা জড়িত, কেন্দ্রীয় ব্যাংকের 6 কর্মকর্তা ও সুইফটের যোগ সাজস, এটা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখতে পারেন। কিছু পয়েন্ট আউট করে দিয়েছে যুগান্তর ছোট করে বাদিকে। অন্যান্য প্রসঙ্গে চলে যায়, শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস, এই প্রসঙ্গেও বিস্তারিত রয়েছে যুগান্তরের প্রথম পাতাতেই পেয়ে যাবেন। এবং আগামীতে শুধু 8ম শ্রেণীতে সমাপনী পরীক্ষা হবে, তার মানে পিসি, দ্যাট ইজ 5ম শ্রেণীতে কোনো সমাপনী পরীক্ষা হবে না, এরকমটাই একটি প্রতিবেদন রয়েছে যুগান্তরে। এটিও বিস্তারিত পড়ে দেখবেন, বিশেষ করে যেহেতু শিক্ষা বিষয়ক প্রতিবেদন এটি। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ, শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে, শেখ হাসিনার স্টেটমেন্ট এটি। কোনো কারাগারি নেই, কাজ ঘেরা কক্ষ, এটি উঠে এসছে যুগান্তরের প্রথম পাতাতেই। নকশা ছাড়াই রাডার কেনার দরপত্র, আরও একটি শিরোনাম যুগান্তরে। শেষ পাতাতে চলে যাই, ঝুলে গেছে 321 ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ। আচ্ছা, ঝুলে গেছে 321 ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, এটি শেষ পাতাতে পাবেন বিস্তারিত যুগান্তরের। এবং দুর্নীতি আখড়া প্রবি, দ্যাট ইজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, এটি পর্ব 3 আজ 1 এবং 2 গত দুদিনে হয়ে গেছে। কোটিপতি বনে গেছেন ভিসির সহযোগীরাও, আজ এটি শিরোনাম এবং এই নিয়ে বিস্তারিত থাকছে। ধানমন্ডির 48 ভাগই এখন বাণিজ্যিক, আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান কেন, এটি একটি বিস্তারিত শিরোনাম রয়েছে, বিস্তারিত শেষ পাতাতেই পাবেন। এবারে প্রথম পাতা হাতে সমকাল, প্রধান শিরোনাম জানাচ্ছি নবযুগে নবযাত্রায়, সম্পাদক গোলাম সরোয়ারের লেখা, আমেরিকা থেকে তিনি লেখাটি পাঠিয়েছেন এবং সেই লেখাটি ছেপেছে জাতীয় এই দৈনিকটি। এছাড়া রাতে বসতবাড়ি, দিনে জাদুঘর, বিশেষ শিরোনাম হিসেবে এই শিরোনামটিকে দেখছি সমকালে। এছাড়া বীরের প্রত্যাবর্তন, এবং সেই বীর হচ্ছে আমাদের মুস্তাফিজ। গ্যাসে আশার আলো, ভাড়ায় অফিস পাচ্ছে না আওয়ামী লীগ। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, প্রোটোকল সমস্যায় কূটনীতিকেরা। সাইবার নিরাপত্তা, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমছে। এছাড়া ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে থাকছে 2000 কোটি টাকা, আসছে বাজেট। শেষ পাতায় চলে যাই, অনিবন্ধিত সিম 2 মাস বন্ধ হচ্ছে না। এটা যারা এখন পর্যন্ত নিবন্ধন করেনি তাদের জন্য নিশ্চয়ই সুখবর। টিনা, তোমার কাছে কি আছে? আমার কাছে দ্য ডেইলি স্টার, এবং আজকে দিনের জন্য এটি আমার হাতে শেষ দৈনিক, আমাদেরই হাতে ইনফ্যাক্ট 4টাই দৈনিক পড়লাম, কভার করব আমরা আর কি করতে যাচ্ছি। দ্য ডেইলি স্টার শুরুতেই যেটি করেছে সেটি হচ্ছে টু ইনঅ্যাডিকুয়েট টু রেইজ কোয়ালিটি, এটি বাজেট ফর এডুকেশন নিয়ে আরও একবার ডেইলি স্টারের প্রতিবেদন। এবং আজকে যেহেতু তামাক মুক্ত দিবস, এটা নিয়ে ডেইলি স্টার একটি সচিত্র প্রতিবেদন করেছে এবং বেশ বড় করে যেটা ডেইলি স্টার লিখেছে শিরোনামে, সেটা হচ্ছে কন্ট্রাস্টিং প্রাইস রাইজ, অ্যানালিসিস শোজ ফুড কস্টলিয়ার, টোব্যাকো চিপার, এটা বলছে ডেইলি স্টার। এবং চিলড্রেন ইন টোব্যাকো ফ্যাক্টরিজ, দে ফিল সিক ইয়েট দে হ্যাভ টু ওয়ার্ক, এটি একটি শিরোনাম রয়েছে। টোব্যাকো নিয়ে ব্যাক টু ব্যাক দুটো শিরোনাম দেখলাম আমরা ডেইলি স্টারে। এবং অন্যান্য প্রসঙ্গে চলে যাই, ওয়াই স্ট্রাইকস অ্যাট হসপিটালস শুড নট বি স্টপড, এটা একটা শিরোনাম রয়েছে। অ্যাকিউজ ডাইজ আফটার অ্যারেস্ট, এটি একটি শিরোনাম রয়েছে প্রথম পাতাতে, বিস্তারিত পাবেন এগুলোর। আমি শেষ পাতাতে চলে যাই ডেইলি স্টারের। গভর্নমেন্ট প্রভিন্স অ্যাট বিবি অফিসিয়ালস লিঙ্কস, এটি একটি শিরোনাম যার বিস্তারিত শেষ পাতাতে, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়েই আসলে। আর এরপরে নোবেল অ্যাওয়ার্ড স্পেলস ট্রাবল ফর ফ্যামিলি, বাংলাদেশ
বজরঙ্গি বলে এটি শিরোনাম একটি পড়ে দেখতে পারেন, মানে শিরোনাম এটা রয়েছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন, ডেইলি স্টারের শেষ পাতাতে পাবেন এটি। অনেকগুলো জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানালাম, অ্যাকচুয়ালি অনেকগুলো শিরোনাম জানালাম কয়েকটা জাতীয় দৈনিকে, 4টা জাতীয় দৈনিক, চারটা ইনফ্যাক্ট জাতীয় আমরা দৈনিকের। আজ বরং কমই জানালাম আর কি। আর প্রথম পাতা শেষ পাতাটা কভার করলাম, মোটামুটি কমন অনেক শিরোনাম দেখলাম আমরা। আর আজকে যেহেতু তামাকমুক্ত দিবস, ডেইলি স্টারে এটার শিরোনাম দেখলাম, অন্যান্য দৈনিকগুলোতেও হয়তো ভেতরের পাতাতে রয়েছে। প্রথম ডেইলি স্টার খুব ব্যাক টু ব্যাক দুটো শিরোনাম করেছে এবং প্রথম পাতাতে বেশ গুরুত্বের সাথে। আর বাকি এডুকেশন নিয়ে দুটো, এডুকেশন সিস্টেম নিয়ে যেহেতু আমরা ইদানিং বেশ ভাবনা চিন্তা এবং বিশ্লেষণেও রয়েছে, ডেইলি স্টার দেখলাম একটা করেছে এবং অন্য যুগান্তরেও একটা ছিল এডুকেশন নিয়ে। এগুলো পড়ে দেখা এবং এগুলো নিয়ে যেহেতু ভাবনা চিন্তা করার অনেক জায়গা রয়েছে, তাই এবং এডুকেশন জাতীয় অনেকগুলো ইস্যু, যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইস্যুতে সবগুলো জাতীয় দৈনিকে কিন্তু সংবাদ ছেপেছে। যাই হোক, প্রথম সমকাল বলছে গ্যাসে আশার আলো, এটাও একটা সুখবর হতে পারে, যেহেতু আশার আলো তাই মানে আশাই বসতি আর কি। এই মুহূর্তে আশায় বসতে আপনাদেরও, কারণ আরও অনেক দেখার মতো, বিস্মিত হওয়ার মতো অনেক আয়োজন আমাদের বাকি রয়েছে। আর এর জন্য দরকার ছোট্ট একটা বিরতির ওপর একজন সম্মানিত অতিথি যুক্ত হচ্ছে সকালে বাংলাদেশে। নিশ্চয়ই কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার সকালে বাংলাদেশের সঙ্গী আপনি, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন সম্মানিত অতিথি। একেবারেই, যিনি আমার ডান দিকে বসে রয়েছেন আরাফাত নোমান। আরাফাত নোমান ব্যক্তিগত জীবনে অনেক অনেক কাজের সাথে জড়িত, তবে আজ যে জন্য আমাদের কাছে উনি বিশেষ, নো কার ডে বলে যে উদ্যোগটা বাংলাদেশেও রিসেন্টলি নেওয়া হয়েছে, অন্ততপক্ষে ঢাকাতে নেওয়া হয়েছে, তার উদ্যোগটা তিনি নিজেই। আরাফাত ভাই, শুভ সকাল, আমন্ত্রণ। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার হাসি বলছে যে আপনি ভালো আছেন, এবং আমরাও চাই যে সবাই ভালো থাকুক। এবং আমাদের অতিথির কাছ থেকে যখন শুরুতে এর সুন্দর একটা হাসি আমরা দেখতে পাই, তখন আমাদের ভালো লাগে। টিনা বলছিল যে নো কার্ডের কথা, সবার আগে যে প্রশ্নটা সেইটা ওই রিলেটেড না, একটা লাইট কোয়েশ্চেন, যে প্রতিদিনের সকালবেলাটা কিভাবে শুরু হয়? সকালবেলাটা ব্যস্ততার মধ্যে শুরু হয়। আমি যেহেতু শিক্ষকতা করছি, আমার সকালবেলাই ক্লাস থাকে। কোথায় শিক্ষকতা করছেন? আমি স্ট্রেস বিশ্ববিদ্যালয়ে আছি, ইংরেজি বিভাগে শিক্ষকতা করছি আমি। আচ্ছা। সকালবেলাটা বলতে গেলে কোট আন কোট দৌড়ের উপরই শুরু হয় আর কি, একদম ক্লাস 8:30 থেকে। আমি খুব একটা আর্লি রাইজার না, বাট এখন চেষ্টা করছি। আর এই ক্ষেত্রে খুব মজার একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমি ক্লাসে গিয়ে জিজ্ঞেস করি যে আমার ক্লাসের জন্য কে কে দূর থেকে এসেছেন। তো অনেকে বলে জয়দেবপুর, নারায়ণগঞ্জ থেকে এসেছি, রাজেন্দ্রপুর থেকে এসেছি। তখন আমি বলি যে আপনারাই হচ্ছেন গিয়ে মূলত আমার ইন্সপিরেশন। যে সকালবেলা যখন ঘুম ভাঙতে ইচ্ছা করে না, তখন মনে করি যে আমার শিক্ষার্থীরা আমার জন্য এসে বসে আছে। তো এটা ভাবলেই আমি আসলে আর থাকতে পারি না, উঠে যাই আর কি। নারায়ণগঞ্জ থেকে এসে বসে আছেন। এবং জি, এটা কিন্তু exactly. আরো সত্যি ইন্সপিরেশন, যে আমরা যখন এটা ভাবি না আমার থেকে দূর থেকে কেউ এসেছে, এক্স্যাক্টলি, আমি আমার অনেক জন্য কাছে অপেক্ষা থেকে করছে, আমার আসছি। ক্লাসের জন্য অপেক্ষা করছে। তো আমি দেরি করে যাই বা আমি যদি সেই ক্লাসটা না নিতে পারি, তাহলে সেটা আমার খুব অপরাধবোধে ভুগি সারাটা দিন আমি। এই কারণেই খুব মানে ভোরে তখন উঠতে ঘুমটা না ছিল, চলে যায় একদম চুট একদম করে। চলে যায়। তো উঠে আর কি দৌড় দেই। আচ্ছা, এবার একটু নো কার্ডের প্রসঙ্গে ফিরি। নো কার্ডে রাজধানীতে শুরু হয়েছে, মানে ঢাকাতেই শুরু হয়েছে, খুব কম দিন হলো শুরু হয়েছে, যদিও ফেব্রুয়ারি থেকে শুরু করেছি আমরা, 18ই ফেব্রুয়ারি ছিল আচ্ছা। প্রথম নো কার্ডে। মূলত নৌকা একটু পেছনে ফিরে যাই, কারণ নো কার্ডের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এটা নতুন কিছু না, আমাদের জন্য নতুন মনে হলো, বিশ্বে নতুন কোনো ব্যাপার না সেটা। কারণ ওরা চায় যে ওরা সপ্তাহে একটা দিন নো কার্ড ডে পালন করে, উন্নত বিশ্বের যারা আছেন আর কি, প্যারিস করে, ইতালি করে, এক্স্যাক্টলি, ভেনেজুয়েলাতে আছে, বোগোটাতে আছে। ওরা মূলত সপ্তাহে একদিন করে। আর আমার যেই ব্যাপারটা শুরু হলো, যে আমি যে চিন্তাটা, সেটা আমিও আর সবার মতো জ্যামে আটকে থাকলে আমারও খুব ক্লান্ত লাগে, আমারও খুব অভিযোগ করতে ইচ্ছে করে, আমারও খুব খিস্তিখির করতে ইচ্ছে করে। কিন্তু ভাবলাম যে এই অভিযোগের দুষ্টচক্রে আটকে আর কতদিন, কিছু একটা নিজেরা করি। এটা সমাধান না, এটা একদম অ্যাবসলিউট, দিস ইজ নট অ্যাবসলিউট সলিউশন, কিন্তু ভলেন্টারি। আমি সবসময় যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে একটা কমফোর্ট জোন, আমরা একটা কমফোর্ট জোনে চলে এসেছি। জ্যামে আটকে থাকি, জ্যামে আটকে থেকে আমরা গালমন্দ করছি নিজেকে, সবাইকেই, নিজের ভাগ্যকে, রাষ্ট্রকে, সরকারকে, একেবারে সবাইকে। বাসায় যেয়ে দেখা যাচ্ছে যে ওয়ান্স উই হ্যাভ আ কাপ অফ কফি অ্যান্ড আ শাওয়ার, যখন আমরা ওটা নিয়ে ফ্রেশ হয়ে বিছানা বা আমরা যখন কমফোর্ট জোনে ঢুকে যাই,
তখন দেখা যাচ্ছে যে আমার ওটা আর মনে থাকে না, আবার সকালবেলা সেই দ্য স্ট্রাগল বিগিনস, আবার অভিযোগের দুষ্টচক্র শুরু হচ্ছে। আবার আমি বলবো এখান থেকে হয়তো একটু উত্তরণের উপায় হিসেবে voluntarily we can actually do something for the city, and I know that you also believe that the city is actually dying, মানে এটার পরিবেশের যে অবস্থা ঢাকার, বিশেষ করে জ্যামের জন্য তো হ্যাঁ খুব বাজে অবস্থা। এই কারণেই মূলত যে একটা দিন অন্তত মাসে একটা বার দিন যদি আমরা গাড়ি না বের করে থাকতে পারি সেটা খুব উপকার হবে। আর আলটিমেটলি যে উদ্দেশ্য সেটা হচ্ছে সপ্তাহে একটা দিন নো কার ডে করা। এখানে একটু আমি দর্শকদের জন্য বলে দিই, নো কার ডে মানে কিন্তু বেসিক্যালি অ্যাপ্লাই করা হচ্ছে প্রাইভেট কারের ক্ষেত্রে, পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে নয়। যে উদ্যোগটা নেওয়া হচ্ছে বা আরাফাত ভাই যে উদ্যোগটা নেওয়ার কথা বলছেন যে ব্যক্তিগত গাড়ি আমরা রাস্তায় বের করব না, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব, তাই তো? আচ্ছা, এবার একটুখানি এর পেছনের থিমটা বা চিন্তা যার থেকে আসা, যেখান থেকে আসা, সেটা একটুখানি আপনার মুখ থেকেই শুনতে চাই যে কেন আমরা ওই একটাই দিন ব্যক্তিগত গাড়ি ব্যবহার করব না, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব। আচ্ছা, আমাদের সরি, যেই ব্যাপারটা আমাকে উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে আমি ওই গুগল করছিলাম আর কি। তো গুগল করতে করতে হঠাৎ একটা নিউজে আমার চোখ পড়ে, সেটা হচ্ছে আপনার ওটা হচ্ছে এরকম যে প্যারিস নৌকা ডে রিডিউস 40% কার্বন এমিশন, আচ্ছা সরি 60% কার্বন এমিশন। তো আমি গেলাম ওখানে, তো দেখা গেল যে ওরা খুব সুন্দর, আমার দৃশ্যটা খুব ভালো লেগেছে। একটা দিন তারা দেখা যাচ্ছে সরকারি ছুটির দিন ছাড়াও তারা রাস্তা একদম মেলার মতো, ইটস লাইক আ ফেস্টিভ্যাল, একদম ওই একটা দিন তারা হাঁটছে, সবাই হাঁটছে, এদের সাইক্লিং করছে তারা, যারা সাইক্লিং করে তারা, আর বাকিরা হাঁটছে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছে তারা, এবং একটা মানে একদম উৎসব মুখর, সপ্তাহে একটা দিন উৎসবই পুরো ওই সময়টা। তো দেখে আমি একটু ঘাটানোর পরে দেখতে পেলাম যে এই জিনিসটা মূলত 2007 সালে চীনে প্রথম শুরু হয়। চীনে ওখানেও পলিউশন অনেক বেশি, তো তারা শুরু করে তারা মূলত ব্যক্তিগত গাড়ির উপরই। ব্যক্তিগত গাড়ি এই কারণ আমরা হিসাবটা সঠিক আমার জানা নেই, কিন্তু দেখা যাচ্ছে দৈনিক আমাদের শহরেই গাড়ি নামছে 300-র মতো গাড়ি নামছে প্রতিদিন 300-র মতো গাড়ি নামছে চিটাগং পোর্ট থেকে। তো এখন দেশ তো বড় হচ্ছে না, একেবারেই নয়, এবং আমাদের ডিসেন্ট্রালাইজেশনও হচ্ছে না বেসিক্যালি, আমরা খুব ডিসেন্ট্রালাইজড। সেই সমস্যাটা ওখানে যে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যদি আমরা গাড়ি নিয়ে বের হই তখন দেখা যায় যে আমার পাশের গাড়িতে বড় একটা গাড়ি, যে গাড়িতে 5 জন কিংবা 4 জন আসবে, সেখানে একজন মাত্র বসে আছে। তো একজন মানুষের জন্য একটা গাড়ি, এবং দেখা যাচ্ছে যে ওই একটা গাড়িটাই রাস্তায় অনেক জায়গা আটকে ফেলেছে। এখন এরকম তো একটা গাড়ি না, হাজার গাড়ি। একই ফ্যামিলির জন্য আমি যদি দুটো বা তিনটাও বলি অত্যুক্তি হবে না। মা একদিকে গেল একটা গাড়ি নিয়ে, বাবা একদিকে গেল বাচ্চা তার মতন একটা গাড়ি নিয়ে। এই জায়গাটায় দেখা যাচ্ছে যে আপনি 200 মানুষের অ্যাকোমোডেশন আপনি 3 থেকে 4টা বাসে করে ফেলতে পারবেন, কিন্তু ব্যক্তিগত গাড়িতে গেলে দেখা যাচ্ছে 200 মানুষের অ্যাকোমোডেশন 200টা গাড়িতেই লাগবে, বা বড় 150টা গাড়ি লাগবে আপনার। যার ফলে পরিধিগুলো বাড়ছে, রাস্তা সংকীর্ণ মনে হচ্ছে আমাদের কাছে, যানজট তৈরি হচ্ছে, এবং আমরা এই যে অভিযোগের দুষ্ট চক্রে পড়ছি বারবার। ফ্যান্টাস্টিক। এই জায়গাটা থেকে পরিত্রাণের জন্য আপনি চিন্তা করলেন যে তাহলে বাংলাদেশেও একটা ভলান্টারিলি ভাবে, এটা আমি আবারও বলছি যে এটা সম্পূর্ণ সমাধান না, কিন্তু এটা হচ্ছে আমাদের অভ্যাসটাকে, কমফোর্ট জোন থেকে বের হয়। আমরা তো একটা কমফোর্ট জোনে চলে আসছি, একটা কমফোর্ট জোনের একটা চক্রে আটকে আছি, যে একটু স্ট্রেচিং ইউর লিমিট টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি, ফর দ্য সিটি, যে আমার সাধ্যের মধ্যে থেকে। কখনোই বলছি না যে, আমি কখনোই বলিনি যে সরকারের আইন করে এটা বন্ধ করতে হবে না, আইন করে কখনো আসলে অভ্যাস ঠিক করা যায় না। আমি যেটা মনে করি যে এটা আসলে ভেতর থেকে আসতে হয়, যে ভেতর থেকে পরিবর্তনটা আসতে হয়। যে আপনি সরকার এটা করতে পারে যে সাধুবাদ জানাতে পারে, কিন্তু সরকার কখনো আইন করে বলতে পারে না যে সপ্তাহে তুমি একটা গাড়ি, কারণ তারা ট্যাক্স দিয়ে গাড়ি কিনছে, নিজের কষ্ট করে পরিশ্রমের টাকা দিয়ে গাড়ি কিনছে, তারা কখন গাড়ি বের করবে না করবে সে সম্পূর্ণ তাদের ব্যাপার। এবং তার থেকেও তাদের দিক থেকে আবার একটা কোয়েশ্চেনও থাকে যে আমার পাবলিক ট্রান্সপোর্ট কি আমাকে ওই সুবিধা দিচ্ছে কিনা, যে আমি ভরসা করে গাড়িটা বাড়িতে রেখে বেরিয়ে পড়বো, যে আমি পাবলিক ট্রান্সপোর্টটা আরাম করে ব্যবহার করতে ওই ব্যাপারটা আমি সবসময় যেটা সম্মুখীন হই আর কি, যে তাহলে ওই দিন আমরা কি করব। বা অনেকে কোশ্চেন করে যে ব্যক্তিগত গাড়ি বের না করলে তো আমরা যারা জনসাধারণ পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহার করি, সেখানে দেখা যাচ্ছে যে ভিড় আরো বেশি হবে। সেই ক্ষেত্রে আপনার অভিমত কি? তো আমি যেটা বলি সেটা হচ্ছে কি, হ্যাঁ আমি মানি আমাদের গণপরিবহন এখনো অপ্রতুল এবং উন্নত হয়নি, এবং এটা অনেক দিন ধরেই আমরা মূলত এটার নিয়ে কথা বলে আসছি, যদিও খুব একটা চেঞ্জ এখনো হচ্ছে না। আমার যে যুক্তিটা সেটা হচ্ছে যে একটা গাড়ি যখন ব্যক্তিগত গাড়ি রাস্তায় নামবে না, এবং এই উদ্যোগটা যখন অল ইনক্লুসিভ হবে, সবাইকে নিয়ে যখন আমরা এটা করতে পারবো, তখন দেখা যাচ্ছে যে জ্যাম কেন হয়, জ্যাম হয় আপনার
অনেক মানুষ বেশি বা গাড়ি বেশি, এই জন্য জ্যাম হয়। আরেকটা কারণে জ্যাম হয় সময়ের গাড়ি সময়ে পৌঁছাতে না পারাটা। রাইট। 3টায় একজনের ক্লাস, আরেকজনের 2টোয় ক্লাস, যার 2টোয় ক্লাস সে 1টায় বের হবে, যার 3টায় ক্লাস সে 2টোয় বের হবে, ধরে নিলাম। right. কিন্তু দেখা যাচ্ছে গাড়ি আসতে দেরি হচ্ছে দেখে 1টা আর 2টোর যে স্লট দুজন এক হয়ে যাচ্ছে। একই সাথে, তো এখানে right. দুজন জাস্ট সিম্বলিক, এই দুজনের জায়গায় কিন্তু 2000 জন 20,000 জন একই জায়গায় এসে আটকে আছে, বাস আসছে না। এখন যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে আমার মনে হয় সময়ের গাড়ি সময়ে গিয়ে আবার ফেরত আসতে পারবে, সো ওই রাউন্ডটা তারা কমপ্লিট করতে পারবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় জ্যামটা একটু কম হবে। আর আমরা যদি নিজ উদ্যোগী হয়ে কাজটা করতে পারি, আমার বিশ্বাস এবং আমি এটা জানি এবং মানি যে সরকার তখন এটা বুঝে আমার মনে হয় যে তারা গণপরিবহন উন্নয়নের দিকেই তারা বেশি মনোযোগ করবে, যখন দৃষ্টিটা দেবে। দৃষ্টিটা দেবে। সেটাই মূলত উদ্দেশ্য। Right. তো প্রাথমিকভাবে আপনি ফেব্রুয়ারিতে যখন চিন্তা করলেন, আপনি কিভাবে এগোচ্ছেন এই কোনো ক্যাম্পেইনের মাধ্যমে, বা যেহেতু এটা বলছেন যে একটু স্বেচ্ছাসেবী একটা চিন্তা ভাবনা, এবং ওর সাথেও একটু অ্যাড করি আমি, যেটাও বললো যে এবং প্রত্যেককে জানানোর একটা ব্যাপার থাকে, সাড়া পাওয়ারও একটা ব্যাপার থাকে। উদ্যোগটা নিলেই তো হবে না, সাড়া পাওয়ার সাড়া উপরে পেতে অনেকটা হবে। ডিপেন্ড করতে হয়। তো সেই দিকটাও কেমন? ফেব্রুয়ারির প্রথমবার যখন আমরা শুরু করি তখন আমরা মোটামুটি বেশ সাড়া পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে। আমাদের দেশে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে শুরুর দিকটা উই স্টার্ট উইথ এক্সাইটমেন্ট এন্ড দেন ইট গেটস লিডস ইনটু ডিপ্রেশন, একদম পুরো চুপচাপ হয়ে যায়, হ্যাঁ, একটু সাইলেন্ট fall করতে থাকে, right. এক্স্যাক্টলি। আমার বেলাও সেরকমই হচ্ছে, মানে আমার বেলায় বলতে এই উদ্যোগটার বেলায় সেরকম হচ্ছে। শুরুর দিকে খুব এক্সাইটমেন্ট ছিল, আমরা মূলত লিফলেট শুরু করি এবং ফেসবুক অনলাইন প্রচারণা থেকে শুরু করে ভালো ভালো বা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা বড় বড় হেড আছেন তাদেরকে মেসেজ দিয়ে সবকিছুই জানিয়ে রেখেছি। তো শুরুটা বেশ ভালো হয়েছিল। এরপরে আমরা একটু সময় নিচ্ছি এই কারণে যে আমরা অনলাইন প্রচারণাটা চলবে, সেই সাথে আমরা একটু অফলাইন প্রচারণা, মানে বিভিন্ন অফিসে গিয়ে নক করা, সময় সংকলন। আমি নিজেও চাকরি করি, আর আমি মূলত আমার শিক্ষার্থীদের কাছে খুব ঋণী আর কি। তারা একদম ভলেন্টারিলি তারা আমাকে খুব হেল্প করছে, আমাকে এসে বলে যে স্যার আজকে কি করব বা কালকে কি করব, নেক্সট দিন কি মানছে করব। ওরা নিজেরা মানছে। আর মানে যাদের গাড়ি আছে আমার শিক্ষার্থী, মানে তারা সবসময় আমাকে বলে যে স্যার আজকে একটা গাড়ি বের হয়নি, তখন আমি বললাম যে হ্যাঁ, সফলতা এখানেই। যেহেতু এটার জন্য একটা গাড়ি বের হয়নি, তাহলে উই আর সাকসেসফুল একটা গাড়ির জন্য। একটা থেকে 2টা হবে, 2টো থেকে 50টা হবে, সেটাই চেষ্টা করছি। এখন মূলত আমাদের মূল টার্গেট হচ্ছে বিভিন্ন কর্পোরেট সেক্টর বা অফিসগুলোতে যে নক করা এবং তাদের হেডদের বলা যে আপনারা একটা, মানে কাউকে জোর জবরদস্তি না, ইটস নট এন ইম্পোজিশন, ইটস জাস্ট আ রিকোয়েস্ট ফ্রম অল অফ আস, আমরা যারা এটার সাথে জড়িত আছি, যে ইফ ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, ইফ ইটস নট দ্যাট ইমার্জেন্সি, আপনার গাড়িটা বের করবেন না। এখন ব্যাপারটা হচ্ছে সেটাও বলছি, সাথে আবার এটাও বলে দিচ্ছি, যদি বের করতেই হয় আপনি একা চড়বেন না, আপনি যেই রাস্তা থেকে আসছেন সেই রাস্তা দিয়ে যদি আপনার সহকর্মী অন্য কেউ থাকে তাকেও পিক করুন, একজন দুজন, কার পুলিং বলে এটাকে আর কি, যে একটা গাড়িতে আপনার কয়েকজনকে নিয়ে স্পেসটা ঠিকমতো ইউজ করা, এক্স্যাক্টলি রিডিস্ট্রিবিউশন অফ স্পেস, এই জিনিসটা আমরা এখন বলার চেষ্টা করছি। তো আমরা লিফলেট দিয়ে মূলত রাস্তায় রাস্তায় বিভিন্ন পয়েন্টে, যেমন আমরা গত মাসে আমরা হাতিঝিলে ছিলাম, এর আগের মাসে আমরা রামপুরা ব্রিজের উপর ছিলাম। আমার কর্মক্ষেত্রের আশেপাশে যেটা সময় করতে পারলে আমরা ইনশাল্লাহ আমরা উত্তরা, ধানমন্ডি, যেই জোনগুলো আছে, হাব, মেজর হাবগুলো আছে, হাব পয়েন্টগুলো, সেই জায়গায় আমরা প্রচারণা চালাবো ইনশাল্লাহ। আর এটা তো একটা মাসের ব্যাপার না, এটা আলটিমেট উদ্দেশ্য হচ্ছে প্রতি সপ্তাহে একটা নৌকার ডে করা। তো এই মাসেও প্রচারণা চালাবো, পরবর্তী মাসেও চালাবো। যেমন আমাদের লিফলেট যেটা বানিয়েছি আমরা, সেটাতে শেষ বছরের তারিখ পর্যন্ত দেওয়া আছে। ডিসেম্বরের যেই শেষ বুধবার, তারিখটা আমরা এই মুহূর্তে মনে নেই, শেষ বুধবারের যে তারিখটা সেটাও দেওয়া আছে। তো ওই লিফলেট দেখলেই কেউ বুঝে যাবে যে কোন মাসে আসলে কোন দিন আমরা গাড়ি না বের করে থাকবো আর কি, এই ব্যাপারটা। রাইট। আমরা এই প্রসঙ্গে আরো আলোচনায় ফিরবো, বাকিটা যেটুকুনি বাকি থাকলো আপাতত একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, তবে ইন্টারেস্টিং আলোচনা এবং বেশ পরিবেশ বান্ধব একটা উদ্যোগ, তাই সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতির পরে ফিরছি। দর্শক, সকালে বাংলাদেশ দেখছেন, সাথে রয়েছে টিনা এবং আজমির, এবং আমাদের সাথে রয়েছেন আরাফাত নোমান, উদ্যোক্তা নৌকার ডে। আমরা কথা শুনছিলাম চমৎকার একটা ইনিশিয়েটিভের কথা। তো বলছিলাম যে ক্যাম্পেইনের কথা, এর ধারাবাহিকভাবে একটা প্রশ্ন যেটা করতে ইচ্ছা করছে, একটু কথা বলছিলাম অফ এয়ারে, সেটা হচ্ছে ফর অ্যান এক্সাম্পল, যে আমার আর্থিক এক ধরনের স্বস্তি আছে, যার ফলে আমি আমার পরিবারের জন্য সময় বাঁচানোর জন্য আমি গাড়ি কিনলাম,
ফর অ্যান এক্সাম্পল আমি আমার ওয়াইফের জন্য কিনলাম, আমার মায়ের জন্য বা বাচ্চার স্কুলের জন্য। সো এই তিনজনেরই একই সময় 3 জায়গায় যেতে হবে। তো এখন আপনার যদি আমি আহ্বানে সাড়া দিই তাহলে কি হবে, একটা হ্যাসেল হবে। এখন যেহেতু আমি স্ট্রাগল করে পরিশ্রম করে, হ্যাঁ, সরকারের বিধিনিষেধ অনুযায়ী ট্যাক্স পে করে ভ্যাট দিয়ে সবকিছু করে গাড়িটা কিনলাম, কেন আমি মানবো? আমাকে আপনি কিভাবে কনভিন্স করবেন? আচ্ছা, আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আমি বাড্ডা থেকে রিক্সা নিলাম ইয়েতে যাওয়ার জন্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। আর বাড্ডা একটু আরো আগে থেকে, আমেরিকান এমবাসির সামনে থেকে। তো আমার পাশে সুন্দর একটা এলিয়েন, লাল এলিয়েন আর কি, আমাকে ক্রস করে চলে গেল। চলে যাওয়ার পরে আমি রিক্সায় এলিয়েনে করে চলে গেল আর কি। তো লাল মানে খুবই দৃষ্টিনন্দন মানে এলিয়েনটা, আমার গাড়ির প্রতি একটু ফ্যাসিনেশন আছে তো, বেশি না একটু। তো ওটা আমি মনে দেখেছি। তো ঠিক 10 মিনিট পরে আমার রিক্সা প্যাডেল করে করে যেয়ে দেখা যাচ্ছে এলিয়েনটার পাশে, যে আমি আটকে আছি এলিয়েনটা, রিক্সা আমার পাশে। ওখান থেকে শুরু করে আমি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগ পর্যন্ত এলিয়েনটা আমার পাশে পাশেই ছিল। এখন সময়টা বাঁচলো কোথায় তাহলে? রিক্সার এলিয়েন একই সাথে পৌঁছালো একই জায়গায়, সময়টা কোথায় বাঁচলো? তার মানে আটকে আটকে পৌঁছাচ্ছে। সো একটা শহরে আপনার যখন রিক্সার এলিয়েন একসাথে যাবে, তখন আমার মনে হয় রিক্সা চলাটাই বেশি বেটার গাড়ির চেয়ে। সেটা একটা। আরেকটা ব্যাপার যেটা মনে করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যেটা বললেন যে হ্যাঁ, আর্থিক সামর্থ্য থাকলে তারা ট্যাক্স পে করে যারা গাড়ি ব্যবহার করে, তারা গাড়ি কিনছে, তারা বলতেই পারে যে আমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে গাড়ি কিনেছি, আমি কেন বের করবো না? অবশ্যই করবো। এখন ব্যাপারটা হচ্ছে ওই যে একটু আগে যেটা বলেছিলাম যে কমফোর্ট জোন থেকে বের হওয়া, মানে দিনই তো স্বার্থপর হয়ে যাচ্ছি। তো মানে দেশের মানুষের কথা ভেবে, এক্স্যাক্টলি সেটাই, যে আপনি আপনার আরামের কথা ভেবে আপনি যদি চান তাহলে হচ্ছে গিয়ে আপনার জন্য আরো 3 জন মানুষ কষ্ট পাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি আমি মনে করি যে আমি আরাফাত নোমান যদি এই নোকার্ডের উদ্যোক্তা না হতাম, অন্য একজন হতো, সময়ই বলে দিত। এটা না যে আমি এটা করেছি দেখে, এরকম কিছু না, আমার জায়গায় অন্য আরেকজন আসতো। কারণ ব্যাপারটা হচ্ছে একজন আসবে, কারণ আমি যদি একটু এটা নিয়ে প্রসঙ্গটা একটু যেহেতু বিস্তারিত করেই শুনবো আমরা, তার আগে একটু নিউজ স্টুডিও থেকে ঘুরে আসি, কারণ যমুনা সর্বশেষ সংবাদ শিরোনামটা আমাদের জানতে হবে, দর্শকদেরকে জানাতে হবে। দর্শক, আমরা নিউজ স্টুডিওতে চলে যাই। যমুনা সর্বশেষ সংবাদ শিরোনাম জানানোর জন্য সহকর্মী তানভীর আমাদের জন্য অপেক্ষা করছেন। শুভ সকাল তানভীর। শুভ সকাল। শুভ সকাল টিনা, শুভ সকাল আজমির। দর্শক, আপনাদেরকেও জানাচ্ছি শুভ সকাল এবং একই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আজকের হেডলাইন নিউজে। সবকিছু ঠিক থাকলে আজই দুপুরেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে সুন্দরবনের দস্যু মাস্টার বাহিনী। এ দস্যুদের আত্মসমর্পণের খবরে স্বস্তি নেমে এসেছে সুন্দরবন উপকূলে। স্বাভাবিক জীবনে ফেরার এই প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন বনের উপর নির্ভরশীল মানুষজন। তবে এখনও মাথা ব্যথার কারণ বন দাপিয়ে বেড়ানো অন্যান্য দস্যু বাহিনী। মাস্টার বাহিনী আত্মসমর্পণ করলেও কয়েকটি দস্যু বাহিনী এখনও তৎপর রয়েছে সুন্দরবনে। তাই উপার্জনে ভাগ বসানো ত্রাসের অবসান আর কাজের সুযোগ চায় স্থানীয় জনসাধারণরা। যা চলে আইছে যে বৌজিৎ ফলানের ঘর সংসার করে খাবে, ধরেন তাকে আত্মসমর্পণ করেছে, আমার কাছে ভালো হয়েছে। আমার কাছে না, 10 জনের কাছে ভালো হয়েছে। সবাই খুশি আপনারা? যে আমরা সবাই খুশি। তোরা ভালো মাছটা ধরে খা। যে ভালো হয় তারা ভালো হতে দিতে হয়। আচ্ছা, ভালো হলে আরো ওই দেহে আরো 5টা ভালো হবে। বরগুনায় শিশু রবিউল হত্যা মামলার রায় আজ 26 মে। আলোচিত এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ থাকলেও জেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে তা পিছিয়ে 31 মে করা হয়। এখন পর্যন্ত মামলার কার্যক্রমে সন্তুষ্টি জানিয়েছেন রবিউলের বাবা। দাবি জানিয়েছেন দোষীদের সর্বোচ্চ শাস্তির। গত বছরের 3রা আগস্ট মাছ চুরির অপবাদে 11 বছরের শিশু রবিউলকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রবিউলের বাবা দুলাল মৃধা একজনকে আসামি করে তালতলী থানায় মামলা দায়ের করেন। পরে গ্রেফতার করা হয় আসামি মিরাজকে। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় মিরাজ। শুনানিতে 26 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানের সাথে সংঘাতে দুদিনে প্রাণ হারিয়েছেন 1/2 পুলিশ। আহত হয়েছেন আরও 40 জন। আঞ্চলিক পুলিশ কমান্ডার ইসমাতুল্লাহ দৌলত জিয়া জানান, রাজধানী লস্কর ঘাতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে তালেবান সদস্যরা। তাদের ঠেকাতে গেল কয়েকদিন ধরেই হেলমান্দ সীমান্তে তৎপর রয়েছে পুলিশ। গোলাগুলি আর বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 57 জন। অবশ্য জঙ্গি সংগঠনটির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ কমান্ডার আরও জানান, তালেবান হামলায় ধ্বংস হয়েছে নিরাপত্তা বাহিনীর 4টি ঘাঁটি।
আইএসের কবল থেকে ইরাকের ফালুজা শহর পুনরুদ্ধারে ব্যাপক অভিযান শুরুর পর জঙ্গিদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে সেনাবাহিনী। শহরটিতে প্রবেশের পর থেকেই জঙ্গিদের মুহুর্মুহু আত্মঘাতী ও রকেট হামলার মুখে পড়ে তারা। এছাড়াও জঙ্গিরা বেসামরিক এলাকার ভেতরে সাধারণ নাগরিকদের সাথে মিশে যাওয়ায় অভিযান চালানো কঠিন হয়ে উঠছে। সমন্বিত এই অভিযানের নেতৃত্ব দেয়া কমান্ডাররা জানান, হামলার 24 ঘন্টার মধ্যেই শহরটির গুরুত্বপূর্ণ দুটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। শহরের মূল অংশ থেকে কিছুটা পিছু হটলেও উপকণ্ঠে এখনও শক্ত অবস্থানে রয়েছে জঙ্গি বাহিনীরা। নিজের অভিষেক আইপিএলেই সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়ে দেশে ফিরেছেন ওয়ান্ডার বয় মুস্তাফিজুর রহমান। আইপিএলের অভিজ্ঞতা এবার বাংলাদেশের ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগানোর লক্ষ্য তার। সোমবার রাতে বিমানবন্দরে মুস্তাফিজকে বরণ করে নেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। পুরো টুর্নামেন্টে 17 উইকেট নিয়ে আসরের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাতক্ষীরার এই কাটার মাস্টার। টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারের ইকোনমি 6.90। ভাষাগত সমস্যা থাকলেও সবকিছুই জয় করেছেন নিজের বিনয় আর বোলিং স্কিল দিয়ে। খুব শিগগিরই কাউন্টি খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে দ্য ফিজের। এছাড়া চলতি ঢাকা লিগেও মাঠে নামতে পারেন মোহামেডানের জার্সি গায়ে। দর্শক, এই ছিল আমার হাতে হেডলাইন নিউজে। ফিরে যাচ্ছি সকালে বাংলাদেশের টিনা এবং আজমিরের কাছে। তানভীর, অসংখ্য ধন্যবাদ। যমুনা, সর্বশেষ সংবাদ শিরোনাম প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং নিউজ রুমে, নিউজ স্টুডিওতে যারা রয়েছেন এবং যে সকল দর্শক আমাদের সাথে কেবল যুক্ত হলেন, প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। বিরতির আগে আরাফাত নোমান, উদ্যোক্তা নো কার্ডে, আমাকে কনভিন্স করার চেষ্টা করছিলেন আর আমি কনভিন্সড হচ্ছিলাম। এর ধারাবাহিকভাবে আমি বলবো যে জায়গাটা থেমে গিয়েছিলেন, আমরা ইনফ্যাক্ট থামিয়ে দিয়েই চলে গেছিলাম নিউজে। না, যেটা বলা হচ্ছিল যে সামর্থ্য থাকলে গাড়ি কিনবে, সে মানে পরিশ্রম করে টাকা জমিয়ে গাড়ি কিনছে, কেন সে বের করবে না? তো আমার কথা হচ্ছে ওটাই, যে আপনি যদি পরিশ্রম করে নিজের জন্য গাড়ি কিনতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে, যেহেতু আপনি এরকম ভেবে গাড়ি কিনতে পারেন, তাহলে আপনি এটাও ভাবতে পারেন যে আপনার জন্য যেন কারো অসুবিধা না হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি 3টা গাড়ি কিনতে পারেন, এখন আপনি 3টা গাড়ি একদিন বন্ধ মানে রেখেও দিতে পারবেন, সেখানে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। আর ব্যাপারটা হচ্ছে আপনার 3টা গাড়ি যেন আরও 300 বা 30 জন মানুষকে যেন সাফার না করায়, সেই ব্যাপারটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আর যেই ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে যদি আমি না হতাম, অন্য একজন উদ্যোক্তা হতো, এটা আসতোই, এটা কারণ সময়ের দাবি বলে একটা কথা আছে। দেখা গেল যে আমি নিজেই করতে পারি যে আমি গাড়ির ভিতরে এসি ছেড়ে দিয়ে জ্যামের মধ্যে আটকে থেকে বসে থাকলাম, বা যেহেতু স্মার্টফোন আছে আমি গেম খেলছি বা ফেসবুক ব্রাউজ করছি, জ্যাম কোন দিক দিয়ে ছুটে গেল আমি জানবো না। কিন্তু আমার ঠিক পাশে বাসে করে যেই বাবাটা কিংবা যেই ভাইটা ক্লাস করতে যাচ্ছে বা যেই বাবাটা অফিস ফিরে যাচ্ছে, সবার তো আর ইয়ে নেই। তো একটু আপনি তাকিয়ে দেখবেন যে এসির ভিতরে আপনি গেম খেলছেন বা ব্রাউজ করছেন, একটু যদি কালো কাচের বাইরে যদি একটু তাকিয়ে দেখেন যে দরদর করে ঘামছে সেই বাবাটা, তার তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার, তখন মনে হয় আপনার ভিতরে একটু হলেও বোধোদয় হবে যে আমি আসলে কি করছি। মানে আপনিও নেহায়েত না পারতেই করছেন। আপনি যে সুখে গাড়িতে চড়ছেন, সুখের জন্য গাড়িতে চড়ছেন, সুখে গাড়িতে চড়ছেন না, রাইট? কিন্তু তারপরে যদি ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে একজন দুজন গাড়ি বের না করলে আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। কিন্তু ওই যে বলেছিলাম অল ইনক্লুসিভ হওয়া ব্যাপারটা, সবাইকে একসাথে ইনভলভ করা, তখন দেখা যাবে। আমি একটা দিন যেটা মানে আমি জানি, বিকজ 18ই ফেব্রুয়ারি আমাদের এটা বেশ ভালো মতোই হয়েছিল, কয়েকটা এরিয়াতে, মিরপুর এরিয়াতে পুরো ফাঁকা রাস্তা, মানুষজন জিজ্ঞেস করছে যে আজকে হরতাল কিনা। দেখা যাচ্ছে মানুষ মানে বাংলাদেশের মাইন্ডসেট এরকম যে অনেকে আবার এটাও বলেছে যে একদিন হরতাল দিয়ে দেন আপনারা, তাহলে তো গাড়ি বের হবে না। এটা তো ভায়োলেন্সের কোনো কিছু না, হরতাল কেন দিব? তাকে তো জোর জবরদস্তি করছি না আমরা, এটা তো সম্পূর্ণ ভলান্টারি, আমাদের সুবিধার জন্য আমাদের তৈরি করা একটা সিস্টেম। জি, হ্যাঁ, এক্ষেত্রে আমি একটু বলবো, যেটা আমরা অন্যের জন্যও ভাবছি যে আমার দেশের জন্য বা বৃহত্তর স্বার্থে আমি করছি, এটা যেহেতু খুবই ইন্টার রিলেটেড, এটা ঘুরে কিন্তু আমার উপরেও পড়ছে। আমি জ্যামটা না থাকলে যেখানে হাফ এন আওয়ারে পৌঁছাবো, বোর যাব না, আমার গেম খেলে সময়টা নষ্ট করতে হবে না, সেখানে আমি 2 ঘন্টা জ্যামে বসে থাকবো, আমার গেম খেলে সময়টা টাইম পাস করতে হচ্ছে। তার মানে এটা কিন্তু আমারও স্বার্থেই আমি করছি বেসিক্যালি। আমি যেহেতু সাহিত্যের ছাত্র এবং শিক্ষকতা করছি, তো ওয়ার্ডসওয়ার্থের একটা ব্যাপার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা ব্যাপার আমি খুব মানে মনে আটকে আছে আর কি তখন থেকেই। তো ওয়ার্ডসওয়ার্থ তো প্রকৃতি নিয়ে কবিতা টবিতা লিখতেন। ওয়ার্ডসওয়ার্থ একটা ফিলসফি হচ্ছে এরকম যে আমাদের যে এক্সিস্টেন্স, সেটা বেসিক্যালি ট্রাইপার্টাইট রিলেশন। ইট ডিপেন্ডস অন দ্য ট্রাইপার্টাইট রিলেশনটা হচ্ছে আপনার নেচার, হিউম্যান নেচার অ্যান্ড হিউম্যান এবং এই তিনটাই একদম চেইনড। আপনি কোনো একটা, ইফ ইউ ডিস্টর্ট এনিওয়ান, দ্য রেস্ট টু উইল গেট ডিস্টর্টেড।
একটা যদি নষ্ট হয় তো আমাদের কিন্তু হিউম্যান নেচার রিলেশনটা একদম নষ্ট হয়ে গেছে এখন। নেচারের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা হিউম্যান ওটার কারণেই মূলত আমি যেটা মনে করি যে নেচারের প্রতি যে অবিচার, সেই অবিচারটার কারণে আমাদের মাইন্ডসেটটা এরকম ভায়োলেন্স বলেন, অসহিষ্ণুতা বলেন, সেটা একইভাবে আঘাত পড়ছে মানুষের উপরে, হিউম্যানের এবং উপর। তাই তো। আবার হিউম্যানের সাথে আবার নেচারের সাথে যে সম্পর্ক, তো ব্যাপারটা হচ্ছে এই যে রিলেশনটা, ট্রাইপার্টেড রিলেশন, সেটা কিন্তু মানে নেচার আর নেচার ঠিক থাকতে পারছে না, ওটা হিউম্যান দ্বারা ইন্টারাপ্ট হচ্ছে। ওই ইন্টারাপশনের কারণে হিউম্যান নেচারের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, আর হিউম্যান তো নষ্ট হয়েই গেছে। একদমই সহমত। এখন সরকার যদি এরকম কোনো আপনাদের কাছে অফার আসে যে হ্যাঁ সরকার আপনাদের এই চমৎকার এই পৃষ্ঠপোষকতা করবে কিংবা তারা অ্যানাউন্স করে দেবে, কিভাবে আপনারা সরকারের কাছ থেকে সহযোগিতা আশা করছেন? আমরা আগেই বলেছি যে এটা আইন করে কোনো কিছু করা না, এটা আইনের আওতায় আনার কোনো দরকার নেই, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে। এটা হচ্ছে মাস ক্যাম্পেইন। যদি সরকারি আসলে সলিউশন হয় না কখনো, মানুষ খুন করা তো আইনে আছে, মানে না করা তো আইনে আছে, কিন্তু তারপরে তো প্রচুর মানুষ একেবারে মানে আইন করে সলিউশন হয় না। এক্স্যাক্টলি। তো সেখানে যেখানে মানুষ খুন করছে, মানুষ তো গাড়ি বের করবেই, কিন্তু সেই জন্য এটা হচ্ছে আমি যেটা আমরা যারা কাজ করছি এটার সাথে যুক্ত, তারা আমরা মোটামুটি চাইবো যে সরকার যেন একটু পৃষ্ঠপোষকতা বলতে মাস ক্যাম্পেইন সরকারি তরফ থেকে যেন বলা হয়ে থাকে যে এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা নিজেরাও এটার সাথে ইনভলভ হয়েছি। বা এখানে আরেকটা পয়েন্ট আছে কিন্তু বলি, সেটা হচ্ছে কি যেমন একজন গাড়িতে যিনি অভ্যস্ত তিনি যদি হঠাৎ করে পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে, সেই ট্রান্সপোর্টটা তো প্রতুলতা থাকতে হবে। অভিজ্ঞতা সুখকর হবে কিনা এটা একটা বড় প্রশ্ন। দুটো প্রশ্নই কিন্তু একটাই, যে একটা হচ্ছে গিয়ে যে আমি গাড়িতে চলে অভ্যস্ত, এখন আমি বাসে উঠতে গিয়ে দেখলাম যে বাসে একজনও দাঁড়ানোর জায়গা নেই, বরং তিনজন আরো বেশি আছে। সেই সময়টা সেইখানে সরকার কি একটু ট্রান্সপোর্ট বাড়াতে পারে কিনা, ডাবল যে দোতলা যে বাসগুলো রয়েছে সেগুলো আর একটু বেশি প্রতুলতা আনা যায় কিনা, এবং তার পাশাপাশি যেটা আমাদের যে কটাই আছে, ধরেন আমরা তো অপ্রতুল জানি, তারপরেও আমাদের কাছে যে কটার অ্যাভেলেবিলিটি রয়েছে সেটা ঠিকঠাক মতন ওটার মনিটরিং করাটা খুব দরকার হয়ে পড়েছে। এটা আমরা একমাত্র যদি সরকার যদি চায় যে কোনোভাবে সাহায্য করতে হবে প্যাট্রোনেজ, ওটাই আমরা দাবি রাখবো যে যদি দেখেন যে একটা শহরের মানুষজন ভলেন্টারিলি ভাবে একটা উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করছে, সরকারের উচিত হবে সেটার সাথে একাত্মতা ঘোষণা করে যেন ওটার প্রেক্ষিতে, যেমন গণপরিবহন দরকার এখন আমাদের, যেদিন গাড়ি বের করবে না, আর একটা দিনের তো ব্যাপার, যদি খরচেরও একটা ব্যাপার আছে, সরকারেরও খরচের ব্যাপার আছে, তো সপ্তাহের 7 দিন নিশ্চয়ই 100টা গাড়ির জায়গায় 200টা গাড়ি নামানো হবে না, শুধু একটা দিন, সপ্তাহের একটা দিন। এখন হচ্ছে সেটা মাসে একটা দিন, যে 100টা গাড়ির জায়গায় 200টা ভালো বাস নামানো, এই ব্যাপারটাই মূলত, সেটা খুব উপকার। কিন্তু তারপরেও আমি বলবো একদম, যেহেতু আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে, সময়টাও নেই, আমি যদি এভাবে সাম আপ করতে চাই, এটাও কি আসলে সলিউশন? আপনি যদিও আগে থেকেই সারেন্ডার করেই আছেন যে না এটাও সলিউশন না। আমরা পরিবেশের কথা একটু আগে বলছিলাম না, যে কার্বন নিঃসরণের কথা, সেটাও যদি কমাতে চাই তাহলে এটাকে কেন আমরা একটু পার্মানেন্টলি ভাবতে পারি না, যে আমরা পাবলিক ট্রান্সপোর্টের দিকে এত বেশি নজর দেই যে আমাদের এতগুলো গাড়ি নামানোর দরকারই পড়ছে না? আমার মূলত মানে এই উদ্যোগের মূলত একটাই উদ্দেশ্য, যে মানে হ্যাবিটটা গ্রো করা, স্বভাবে চলে যাওয়া। যখনই আমরা পাবলিক ট্রান্সপোর্ট পাবো, ভালো পাবলিক ট্রান্সপোর্ট পাবো, এবং সেখানে আমরা অভ্যস্ত হয়ে পড়বো, আস্তে আস্তে আমরা গাড়ির রিকুইজিশন কমিয়ে দিব। খুব জরুরি না হলে আমরা গাড়ির রিকুইজিশন দিব না। যেটা পড়তে এখন যেটা ডেলি 300টা গাড়ি ছাড়ছে বা 300 থেকে 400টা গাড়ি, সেটা হয়তো কমে আসবে অনেক। সুদূর প্রসারী 5 বছর 10 বছর যেটাই বলেন না কেন, আমি থাকি বা অন্য একজন থাকে, মানে এটা যখন শুরু হয়ে যাবে একবার, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটার উদ্যোক্তা আপনি, আমি বলছি হ্যাঁ উদ্যোক্তা আমি, বাট আপনি উদ্যোক্তা। বলছে কিভাবে? বলছি আপনি যদি আপনার গাড়ি যদি থাকে, এটা যদি বের না করেন, তাহলে ইউ আর ওয়ান অফ দ্য অর্গানাইজার্স। বলছে আমার তো গাড়ি নেই। তাহলে আপনার কোনো পরিচিত কাউকে যদি আপনি গাড়ি বের করা থেকে বিরত রাখতে পারেন, খুব জরুরি না হলে, তাহলে ইউ আর ওয়ান অফ দ্য অর্গানাইজার্স। দ্যাটস হাউ ইট গোজ অ্যাকচুয়ালি। সো এখানে আমার বলে কোনো কিছু নেই, এটা সবার বেসিক্যালি ইটস আ ইউনিফাইড থিং দ্যাট উই নিড টু ডু। এই চেতনা থেকে আসলে নিশ্চয়ই আমরা সফল হব, এবং আমরা আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাস্তার জন্য, আমাদের নিজেদের জন্য, নিজেদের স্বার্থে আমরা ওই দিকটাতে, যে দিকটার কথা ভেবে আপনারা এই ইনিশিয়েটিভটা দিয়েছেন সেদিকে যাব। আপনার চলার এবং এই চমৎকার ইনিশিয়েটিভের যে পথটা, এটা মসৃণ হোক, এটাই প্রত্যাশা এবং সফলতা কামনা করছি, একেবারে সফলতা কামনা করছি, এবং এটাও আশা করছি আপনিও ছেড়ে দেবেন, এটা মানে বহাল থাকবে আর কি। ইনশাআল্লাহ আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। একেবারে তাই, ভালো থাকবেন আপনি। ভীষণই ভালো লাগলো, চমৎকার একটা উদ্যোগের কথা আমরা সবাইকে জানাতে পারলাম। ভালো থাকবেন। জি, ধন্যবাদ। জি দর্শক, আপাতত নোমান ভাইকে আমাদের বিদায় দিতে হচ্ছে, তবে আপনাদের মানে এখান থেকে যদি একজন দর্শককেও আমরা সচেতন করতে পারি, তাহলে আজকে সকালবেলাটা সফলতা আমাদের ওখান থেকে আসবে। আর অন দ্যাট নোট আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির ওপারে আমরা ফিরছি, সাথে থাকুন।
দর্শক, শেষ বিরতির পরেও ফিরে এলাম। আমন্ত্রণ আরও একবার যারা যারা আমাদের সাথে রয়েছেন, শুভ সকাল। এবং আমাদের সাথে আরও একজন যুক্ত হবেন এখন যেহেতু জ্যৈষ্ঠ মাসের আবহাওয়ার কি অবস্থা, আকাশ কেমন থাকবে, মেঘ মুক্ত না মেঘ যুক্ত, সবকিছু জানবো আমরা রুবির কাছ থেকে। শুভ সকাল রুবি। শুভ সকাল রুবি। শুভ সকাল, কেমন আছো? আমরা ভালো, তুমি? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। মেঘমুক্ত মেঘযুক্ত যাই বলো, গতকালকে বলেছিলাম থাকুন ফরমালিন মুক্ত ভালোবাসা যুক্ত, কথা কিন্তু হ্যাভি হিট হয়েছে এবং এই হিট গিয়ে আজকে পড়বে চট্টগ্রাম, বরিশাল, সিলেট এবং রংপুরে। তার কারণ ওখানেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি। মেঘকে হিট না করলে কি করে বৃষ্টি নামবে বলো? এনিওয়ে প্রিয় বন্ধু, আপনাকে যে বিভাগগুলোর নাম বলা হলো চট্টগ্রাম, সিলেট, বরিশাল এবং রংপুর, সেই সাথে ময়মনসিংহ, গাজীপুরেও আজকে যথেষ্ট পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সিলেটে তো অলমোস্ট মাসের প্রত্যেকটা দিনই বৃষ্টি থাকে। তখনই মনে হচ্ছিল প্রত্যুষের কত ভাগ্য ভালো, প্রতিটা দিনই বরিশাল, সিলেটে বৃষ্টি দেখে আর কি। যদিও প্রতিটা দিনই একই জিনিস হয়তো ভালো লাগে না, তারপর আমাকে প্রতিটা দিন আপনার ভালো লাগে, এটা আমার অনেক ভালো লাগে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল সিলেটে ছিল 23.2 ডিগ্রি। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 5টা বেজে 11 মিনিটে, সূর্যাস্ত যাবে 6টা বেজে 41 মিনিটে। বিভাগীয় শহর ঢাকা সর্বোচ্চ 34.2, সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ 34.5, সর্বনিম্ন 25.7। রাজশাহী সর্বোচ্চ 31.6 এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ 32.8 এবং আমরা দেখতে পাচ্ছি 23.5 হচ্ছে সর্বনিম্নের। পরবর্তী বিভাগ খুলনা, সর্বোচ্চ সেখানে 35 এবং সর্বোচ্চ 35, সর্বনিম্ন হচ্ছে 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা 35.5, সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেট, এবং সিলেটে আজকে সর্বোচ্চ 31.4, সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে। টিনা এবং আজমির, আজকের জন্য এই ছিল ওয়েদার ডিটেলসে। এবং যে 4টি বিভাগের কথা আমি বললাম বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এছাড়া বাকি যে বিভাগগুলো রয়েছে স্বাভাবিক ওয়েদার থাকবে একদম, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। আর সময় বলছে আপাতত টাইম টু সে বাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ওয়েদারের কারণে কোনো সমস্যায় কেউ পড়ুক এটা আমরা চাই না, তাহলে কিন্তু তোমাকেই দোষারোপ করবো। না রুবি, ধন্যবাদ। এবং বোঝা যাচ্ছে বেশ স্বস্তির একটা ওয়েদার থাকবে আজকে। এটা এত বড় খুশির খবর দেওয়ার জন্য রুবি অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং ধন্যবাদ এখন আরেকজনকে দিতে চাই, কবির সুমন, যিনি একেবারেই শিল্পী কবির সুমন নয়, আমাদের ছবি তুলে পাঠিয়েছেন কবির সুমন। আপনি শিরোনাম দিয়েছেন বাংলার বালিকা। এটা নরসিংদী থেকে তোলা ছবি, চম্পকনগর নরসিংদী। একটু দেখে নিচ্ছি ছবিটি। বাংলার বালিকার ছবি দেখে আমরা মুগ্ধ। কবির সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার ছবিটির জন্য। যে কোনো দর্শক যে কোনো সময় আমাদেরকে যে কোনো ছবি পাঠাতে পারেন, অবশ্যই সেই ছবিটা যেন আমাদের দেশের যেন প্রতিচ্ছবি সেই ছবিটার মাধ্যমে আমরা দেখতে পাই। এবং এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, এখন মধু মাস, আমরা যে কোনো ফলজ ছবিও দেখতে পারি চাইলে। এবং বর্ষাকাল সামনে, এখনো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকেও আপনি কিন্তু ফ্রেমবন্দি করে পাঠাতে পারেন। যা যা পাবেন আপনি আমাদের কাছ থেকে প্রতিদিন একটা করে ছবি তো আমরা দেখাবোই, আর আপনার যেখান থেকে পাঠিয়েছেন সেটাও জানাবো। একই সাথে মাস সেরা ছবি বিজয়ীকে আমরা নির্বাচন করব, সেই নির্বাচিত ছবি বিজয়ীকে আমরা তুলে দেব একটি চমৎকার প্যাকেজ। যেমন প্রথমত তাকে আমরা অতিথি করব আমাদের অনুষ্ঠানে, তারপরে তার হাতে তুলে দেব কক্সবাজার হোটেল সিগালের পক্ষ থেকে একজন সঙ্গী সহ 2 রাত 3 দিনের একটা মানে ফুল প্যাকেজ। এছাড়া আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। এগুলো সবসময় আমরা বলি যে এটা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা প্রয়াস আপনাদেরকে সম্মান জানানোর জন্য, কারণ যে সম্মানটা আমরা আপনাদের থেকে পাচ্ছি ওটা অমূল্য, ওটার আসলে কোনো মূল্য নির্ধারণ করা একেবারেই কঠিন। কারণ প্রত্যেকদিন এত চমৎকার চমৎকার ছবি পাই আমরা আপনাদের থেকে, এবং ছবি পাঠানোর নিয়মটাও এ প্রসঙ্গে একটুখানি, এই যে ফেসবুকের অ্যাড্রেসটা আমাদের স্ক্রলটা ফলো করেন, যাচ্ছে facebook.com/সকালে-বাংলাদেশ। ইনবক্স করবেন, একটা শিরোনাম দেবেন, কোথা থেকে তুলেছেন, জায়গার নামটা মেনশন করবেন। অপেক্ষায় রইলাম। এবং আজকে যমুনার পর্দায় যে আয়োজনগুলো আপনি দেখতে পাবেন, 6টা 30 মিনিটে আপনারা দেখতে পাবেন ভয়েস, এবং রাত 8টা 30 মিনিটে দেখতে পাবেন শোবিজ জগৎ নিয়েই আমাদের প্রত্যেক দিনের আয়োজন শোবিজ টুনাইট। এছাড়া এরই ধারাবাহিকতায় আপনারা যেটা দেখতে পাবেন সেটি হচ্ছে 9টা 20 মিনিটে কেন।
এবং রাত 11টায় সমসাময়িক বিষয় নিয়ে আমাদের টক শো দেখবেন 24 ঘন্টা। প্রতি ঘন্টার নিউজের সর্বশেষ আপডেটও কিন্তু থাকছে। আর বিদায় নেওয়ার আগে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 8:30 সংবাদ সারা দেশ দেখার জন্য, এবং সংবাদ সারা দেশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো চলে যাচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।